বিদায় আসলে একটা দুঃখজনক অধ্যায়, বা বিদায় অনুষ্ঠান একটা দুঃখজনক অধ্যায়। আমি আমার ব্যক্তিগত জীবনে 94 সালের পর থেকে নিজে কোনো স্টেশন থেকে বিদায় নেই। এবং আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে সদর দপ্তরে যত বিদায় অনুষ্ঠান হয়েছে গত 10-15 বছর, আমি ইচ্ছা করি কোনোটাতে উপস্থিত ছিলাম না। আমি মনে করি একবার আমার সাথে যার পরিচয় হবে সে আবার মৃত্যু পর্যন্ত আমার সাথে সম্পর্ক রাখবে এবং আমিও তার সাথে সম্পর্ক রাখবো। এখন যেহেতু নেক্সট আউটগোয়িং পার্সন আমি, তাই আজকের এই বিদায় অনুষ্ঠানে আমি না এসে পারলাম না, বা আমাকে বাধ্য করা হয়েছে আজকের এই অনুষ্ঠানে আসতে। এরপর আমি বেশ কয়েকবার ইয়াজেরি ভাইকে বলছিলাম যে আমার নেক্সট যে আছে কাজী গোলাম মোস্তফা সাহেবকে দিয়ে এই অনুষ্ঠানটা শেষ করার, কিন্তু ওনারা কেউ রাজি হয়নি। ফাইনালি আমি এখানে আসলাম। তো আমি আর সবাই বাড়াবো না, নামাজের সময় হয়ে গেছে, অনেকে অলরেডি চলে গেছেন। আমাদের যে বিদায়ী প্রধান প্রকৌশলী উনি যে এখানে তো আমরা একসাথে, আমার সাথে ওনার কোনো স্টেশনে কাজ করার সৌভাগ্য হয়নি, তবে আমরা একই শিক্ষা প্রতিষ্ঠানের হওয়াতে ওনার সাথে আমাদের পরিচয় 85 থেকে আজকে 2025। এটা আমি আসলে ভাবতেই পারিনি যে আজকে ওনার বিদায়ী অনুষ্ঠান আমার থাকতে হবে। এটা আমি রিকোয়েস্ট করবো স্যারকে, স্যার এটা সরকারি ফর্মালিটিস, আমাদের সম্পর্ক আগে যা ছিল তাই থাকবে। আর এখানে অনেকেই হতাশার কথা ব্যক্ত করে গেছেন, এলজিডির পুরানো গৌরব ফিরিয়ে আনার কথা বলেছেন। তো যেই গৌরবগুলো বলতে ওনারা মিল করছেন জনবল শূন্য, বা পদোন্নতি হচ্ছে না, অথবা পদোন্নতি ডিলে হচ্ছে, এর সাথে তো অনেক কিছুই যোগ করার আছে। আমরা যখন 90 দশকে এখানে কাজ শুরু করি তখন এলজিডির যে উত্থান ছিল, এলজিডির যে নাম ডাক ছিল, তা মূলত দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত আমাদের জেলা পর্যায়ের অফিসগুলো খুব সুসজ্জিত ছিল এবং আমাদের ট্রান্সপোর্ট সার্ভিস এবং গেস্ট হাউস সার্ভিস ছিল অ্যাটলিস্ট ওই জেলার জন্য সর্বোচ্চ মানের। এবং উপজেলা পর্যায়ে আমাদের যে কাজগুলো হতো সেই কাজগুলো ছিল ওই উপজেলার বেস্ট ওয়ার্ক। এবং সদর দপ্তরে আমরা যখন আসতাম, বিভিন্ন ডোনার বা অন্যান্য মিনিস্ট্রির কর্মকর্তারা আসতেন, তখন তো আমাদের দেখানোর মতো বিষয় ছিল জিআইএস, এমআইএস, এছাড়া রোড ডেটাবেস সহ অনেক কিছুই। কারণ আমরা এখন যদি আসি দেখি বা আমাদেরকে মূল্যায়ন করি 2025-এর আলোকে, আমাদের জিআইএস ইউনিট আসলে এখন জনবলের অভাবে বন্ধ। জিআইএস বন্ধ থাকাতে এমআইএসও খুব একটা কাজ করছে বলে মনে হয় না। আর মাঠ পর্যায়ে, জেলা পর্যায়ে নির্বাহী প্রকৌশলীর অফিস এবং তার যে ট্রান্সপোর্ট, এই দুইটা এখন মনে হয় জেলা পর্যায়ে সর্বনিম্ন স্তরে অবস্থান করতেছে। অনেক জেলায় জিপ নাই, সেখানে এক্সচেঞ্জ সাহেবরা জেলার যে গাড়িটা ঠিক করবে সেটারও প্রয়োজন মনে করেন না, ওনারা ডাবল ক্যাবিন ক্যারিয়ারতে ঘুরে বেড়াচ্ছেন। এটাতে উনি একদিকে যেমন নিজের যে মান সম্মান সেটা কিছুটা হলেও ডাউন স্টেপে নিচ্ছেন, এবং সরকারি সম্পদটাও যে একটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা ঠিক করার দায়িত্ব বোধ করতেছেন না, এটাও ঠিক না। এছাড়াও এখানে আরও অনেকে অনেক কিছু বলছেন, আসলে যে আর একটা অর্ডার আশা করতেছিলেন, এটা হয়তো আমাদেরকে সুযোগ করে দিল আরেকবার মিলিত হওয়ার জন্য। যেই আসলটা কেন, আমরা আবার মিলিত হব এই একই পরিবেশে, একই হলে হতো। আমি পরে বলতে চাই, আমরা যারাই এখন আসতেছি খুবই অল্প সময়ের জন্য, কারো 1-1.5 মাস, কারো 2.5 মাস, 3 মাস, আমাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রশাসন এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী নিজেই স্বীকার করে গেলেন যে উনি অনেক তথ্যই বর্তমান বিদায়ী প্রধান প্রকৌশলীকে দিতে পারেননি বা শেয়ার করতে পারেন নাই বিভিন্ন আইনগত জটিলতায়। তো আমি যারা আগত দিনে প্রধান প্রকৌশলী চেয়ারে বসবো, সবাইকে রিকোয়েস্ট করবো যে আমরা কিছু টার্গেট ফিক্স করি, যে আমরা যেই আসি না কেন, যেই বসি না কেন, আমরা এই জিনিসগুলো অ্যাড্রেস করবো। তার ভিতরে আমি প্রথম মনে করি আমাদের গ্রেডেশনটা হালনাগাদ করা। এখানে কেস, নন কেস, ক্যাডার, নন ক্যাডার, নানা রকম গোলযোগ আছে। আমরা সবাই যদি একসাথে কাজ করি, চেষ্টা করি অন্তত কিছুটা আগানোর জন্য, গ্রেডেশনটা ফাইনাল পর্যায়ে নিতে। তারপর পদোন্নতির বিষয়টা রয়ে গেছে সর্বস্তরেই। নির্বাহী প্রকৌশলী যেমন পদোন্নতি পাচ্ছেন না, সুপার ইঞ্জিনিয়ারও পাচ্ছেন না, এডিশনাল চিফ পাচ্ছেন না। আমার নামের পাশে যতগুলো পদক ব্যবহার করা হলো, এটি প্রমাণ করে যে আমাদের সদর দপ্তর কত শূন্য অবস্থায় বিরাজ করতেছে। একটা মানুষ কি সম্ভব 5টা ফ্লোর একসাথে কভার করা? তারপর আমি কিছু ভালো গুড হ্যান্ডস পাওয়াতে আমাকে বেগ পাওয়া লাগেনি। আর এরপর আমি যেটা বলবো, যে যেমন অনেকগুলো পদোন্নতি এখনো দেওয়া সম্ভব হয়নি। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, সার্ভেয়ার, এদের যে কোটা ভিত্তিক পদোন্নতি সেটাও দেওয়া দরকার। আর গ্রেডুয়েশনের তো আমি বলছি। আর এছাড়া আমাদের জিআইএস, এমআইএস এগুলো কীভাবে আগের জায়গায় নেওয়া যায় সেটা আমাদের চিন্তা করা দরকার। আর প্রশাসন শাখাকে আমি বিশেষভাবে অনুরোধ করব যে আমরা যে অর্গানোগ্রাম যখনই মিনিস্ট্রিতে পাঠাই, বিশাল একটা অর্গানোগ্রাম পাঠাই যেটা ফাইনালি ফলাফল চিহ্ন হয়। যদি আমরা বাস্তবতা দেখি, শহীদুল হাসান স্যার এবং ওয়াহিদুর রহমান স্যারের পরে
অর্গানোগ্রামের তেমন কোনো আমূল পরিবর্তন আসেনি। আমি এরপর অনুরোধ করবো, এখন যেহেতু আমাদের উপজেলা পর্যায়ে গাড়ি একটা সময়ের চাহিদা, উপজেলা পর্যায়ে আমরা গোদামিল দিয়ে অনেক গাড়ি দিচ্ছি, যেটা কোনো মেনটেন্যান্স কস্ট আমরা দিই না বা ড্রাইভারও দিই না। কিছু কিছু জায়গায় কিছু প্রজেক্টের কনসালটেন্টের ড্রাইভার দিয়ে হয়তো উপজেলা প্রকৌশলীর গাড়ি চালানোর ব্যবস্থা করা হয়েছে। তো আমরা স্পেশালি যারা এখন আপকামিং হবেন তাদেরকে অনুরোধ করব, যেহেতু উপজেলা পর্যায়ের গাড়ির টিওএনডি অনুমোদিত অবস্থায় আছে, একই সাথে একটা যেন ছোট্ট রিভিশন বা অর্গানোগ্রাম পাঠানো হয়, যেটা শুধুমাত্র উপজেলা পর্যায়ে ড্রাইভারটা চাওয়া যায়। যদি উপজেলা পর্যায়ে আমরা ড্রাইভার নিতে পারি এবং টিওএনডিভুক্ত আছে গাড়িগুলা এবং বাজেটে বরাদ্দ থাকে, উপজেলা পর্যায়ে গাড়ি কিনতে আমাদের কোনো বাধা থাকবে না। তো যাক, আমি আর লম্বা করতে চাচ্ছি না। আগামী দিনগুলো আমরা সবাই একসাথে কাজ করব, যেন আমরা সেই এলজিডির হারানো গৌরবগুলো ফিরে পেতে পারি। এবং পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন এবং যারা আপনারা এখানে সময় ব্যয় করে আমাদের সাথে মিলিত হয়েছেন। আর পরিশেষে আমি আশা করি আমাদের বিদায়ী প্রকৌশলী মহোদয়ের ভবিষ্যৎ জীবন সুখী শান্তিতে থাকুক পরিবারবর্গ নিয়ে। স্যারের পরও যদি কখনো কিছু প্রয়োজন হয়, আমি সবার পক্ষে স্যারকে কথা দিচ্ছি, আমাদের দুয়ার চার আপনার জন্য খোলা থাকবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মহোদয়কে তার গঠনমূলক